এখন যে আমরা স্বাধীনতা বিষয়ে কথা বলছি, তো কোন স্বাধীনতা নিয়ে কথা বলবো আমরা? যে স্বাধীনতা আজ থেকে ৭৭ বছর আগে আমরা পেয়েছিলাম সেই স্বাধীনতা নিয়ে কথা বলবো, নাকি যে স্বাধীনতার মধ্যে আজকে আমরা আছি, অর্থাৎ তথাকথিত একটি স্বাধীনতা, একটা মিথ্যে, একটা প্রলোভন, একটা ট্র্যাপের মধ্যে ফেসে আছি আমরা, সেটাকে স্বাধীনতা বলবো? কোথা থেকে আমরা স্বাধীনতা আছি? সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক দিক থেকে, নাকি শিক্ষার দিক থেকে? এই সমস্ত কিছু যদি ভুলেও যাই আমরা, তাহলে আমরা সুরক্ষার দিক থেকে কি পূর্ণভাবে স্বাধীন? আমরা কি আত্মনির্ভরশীল হতে পেরেছি? অথবা আমরা আমাদের রাষ্ট্রের উপর, রাষ্ট্রের জনগণের উপরে, দেশের উপর, দেশবাসীর উপরে নিশ্চিন্তে চোখ বন্ধ করে তাদের কাঁধে ভর করে চলতে পারি দু কদম? না, এ ভারতবর্ষ বিবেকানন্দের নয়, এ ভারতবর্ষ নেতাজির নয়, এ এক অন্য ভারতবর্ষ। এক ভারতবর্ষের ভেতরে অন্য আরেক ভারতবর্ষ জেগে উঠেছে। এরকমই যদি হতো তাহলে ইংরেজরা কোথায় খারাপ ছিল? বেশ তো ছিলাম। যদি আমাদের দেশেরই মানুষের কাছে আমাদেরকে বিক্রি হয়ে থাকতে হয়, একটা বিকৃত মানসিকতার মধ্যে আমাদেরকে বড় হতে হয়, প্রত্যেকটা মুহূর্তে নিজেদের জীবন নিয়ে সুরক্ষার অভাব অনুভব করতে হয়, তাহলে ব্রিটিশ পরাধীনতা মন্দ কি ছিল? এ বিষয়ে আমি কথা বলবো তার আগে একটি কবিতা আমি পড়ে শোনাচ্ছি, ল্যাংস্টন হিউজের লেখা, এবং সেটিকে তর্জমা করেছেন শক্তি চট্টোপাধ্যায় এবং মুকুল গুহ। কবিতার নাম স্বাধীনতা। স্বাধীনতা কোনো দিনই আসবে না, না, আজ নয়, কোনো দিনই নয়, ভয় অথবা সমঝোতার মধ্যে। তার কারণ আমাদেরও তো অন্য সকলের মতন অধিকার রয়েছে। দু পায়ের ওপর দাঁড়িয়ে থাকার, দু কাঠা জমির মালিকানা। শুনে শুনে কান পচে গেল, সময়ে সবই হবে, কাল একটা নতুন দিন। মৃত্যুর পরে তো আমার কোনো স্বাধীনতার প্রয়োজন হবে না। আগামীকালের রুটি দিয়ে কি আজ বাঁচা যায়? স্বাধীনতা একটা শক্তিশালী বীজ প্রবাহ। বাঁচার জন্য, একটা বড় প্রয়োজনের জন্য। আমিও তো সেখানে বাস করি, তুমি যেখানে। তাই স্বাধীনতা আমার প্রয়োজন, তোমার যেমন। কারা বলছে এটা, এই কথাটি? তারা যাদের পূর্বপুরুষেরা নিজেদের আত্মবলিদান দিয়ে, নিজেদের সময়কে নিজের হাতে গলা টিপে হত্যা করে এই দেশকে ব্রিটিশ রাজ থেকে মুক্ত করে আমাদের হাতে তুলে দিয়েছিল। তো সেই ভারতবর্ষ তো আজ নেই। ফলে এই প্রশ্ন তো কেবল বর্তমানে নয়, এটা যুগান্তরের জন্য। যেন ভারতবর্ষের বুকে এমন একটা কালো অভিশাপ নেমে এসেছে যেটা কিছুতেই সরতে চাইছে না। আইনি সংস্কার নেই, শাসন সংস্কার নেই। যে ঘটনাগুলো সচরাচর ঘটছে আমাদের রাজ্যে, এমন নয় যে শুধু আমাদের রাজ্যে ঘটছে, আজ এই রাজ্যে তো কাল ওই রাজ্যে, তো কাল ওই রাজ্যে, এগুলো ঘটছে। এগুলোর কেন্দ্রে যদি আমরা পৌঁছাই, কি সমস্যা হচ্ছে? আমরা কেউ কেন্দ্রে পৌঁছাচ্ছি না, আমরা সেটাকে অনুভব করতে পারছি না যেটা ঘটছে। আমরা বাহিরে থেকে সেই বিষয়গুলোকে দেখছি। যে ঘটনাটা নিয়ে কথা বলছি, বা যেটা নিয়ে এখন সবচেয়ে বেশি চর্চার বিষয় হয়ে উঠেছে, আর.জি. কর হসপিটাল যে বিষয়টি, ভাবতে অবাক লাগে যে নিট পড়তে যে পরিমাণ মেধা এবং পরিশ্রমের প্রয়োজন হয়, সেই পরিমাণ মেধা আর পরিশ্রম করার পরেও ৩৬ ঘন্টা জেগে থাকার মধ্যে একজন স্টুডেন্টকে এত পরিশ্রম করে, এত সেবা দেওয়ার মধ্যে দিয়েও তাকে যখন এইরকম ভাবে একটা অত্যাচারের শিকার হতে হয়, ভাবতে অবাক লাগে যে রাত্রি ১১টার সময় যে মেয়েটি ফোন করে তার পরিবারকে বলছে, আমি সুরক্ষিত, আমি ভালো আছি, ৩৬ ঘন্টা জেগে
আছি, ডিউটি করছি, একটু বিশ্রাম করব, কোথাও একটু ফাঁকা জায়গা পেলে একটু বিশ্রাম করব। যে মেয়েটি আমাদের মধ্যে থেকে উঠে গিয়েছে এতটা পরিশ্রম করে, এতটা লড়াই করে, যে বাচ্চাদেরকে আমরা দিন দিন পড়াশোনা করাচ্ছি, যাদেরকে উৎসাহ দিচ্ছি, যাদেরকে বলছি এগো, গ্রামের নাম, দেশের নাম, জাতির নাম বড় করো, সে বাচ্চাদের সামনে গিয়ে কি বলবো? আজ কি বলবো তাদেরকে? নিট নিয়ে পড়াশোনা করো, এত বিশাল পরিশ্রম করার পর স্টুডেন্ট হিসেবে যাও, আর সেখানে গিয়ে তুমি একটা বেশ কতগুলো পশুর শিকারে পরিণত হও। একটা সেবা স্বাস্থ্য কেন্দ্রে যে মানুষটির উপর নির্ভয় আমাদের মতো সাধারণ মানুষেরা, অসুস্থ ব্যক্তিরা নির্ভয়ে থাকতে পারে, সেই সেবা দানকারী মানুষগুলো সুরক্ষিত নেই। রাত্রি 11টার সময় ফোন করে যে বাড়িতে বলছে, বাবাকে বলছে তোমরা ঘুমিয়ে পড়ো, আমিও একটু বিশ্রাম করব, আর সকাল 7টা বাজতে বাজতে কি 6টা বাজতে বাজতে খবর গেল বাড়িতে, সব ওলট পালট হয়ে গেল, পুরো পৃথিবীটা পাল্টে গেল, আর আমরা তখন সবাই বিশ্রাম করছি। ভাবতে অবাক লাগে, এই ভারতবর্ষ বিবেকানন্দের ছিল না। এই ভারতবর্ষকে নিয়ে রবীন্দ্রনাথ একটিও গান বা কবিতা লেখেনি হয়তো। আর আমরা কি করছি? আমরা শান্ত মিছিল, সমাধান হয়ে যাবে, হয়েছে সমাধান, এতক্ষণে কেন হয়নি? প্রশাসন ব্যবস্থা এতটা দুর্বল, এতক্ষণ কিছু করতে পারলো না, নাকি রাজনৈতিক প্রেশার? এই কেমন সংস্কৃতির মধ্যে আমরা আছি, এই কেমন বাঙালিয়ানার মধ্যে আমরা আছি? এই বিষয়টি এখন চলবে, অথচ সমাধান কিছু হবে না। একটা উদাহরণ প্রস্তুত করা প্রয়োজন ছিল যে এইরকম পাশবিক, ভাবতে পারিস একজন মানুষের উপর রাগ থাকলে, কতখানি রাগ থাকলে তাকে এত নিখুঁত ভাবে, এত নিষ্ঠুরতার সাথে হত্যা করা যেতে পারে? কত, মানে তার সারা শরীরে, তার চোখের মধ্যে চশমা গেঁথে গেছে। আমি এই ট্রমাটার বাইরে বেরোতে পারছি না কদিন থেকে, এবং আমি এখনই এই বিষয় নিয়ে কথা বলছি। অ্যাকচুয়ালি এর আগে বলিনি, বুঝতে পারছি না যে কি বলা উচিত বা কি বলা উচিত না। এই উচিত আর অনুচিতের মধ্যে পড়ে গিয়ে কিন্তু আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে। ভাবতে পারিস একজন নারীকে হত্যা করা বা ধর্ষণ করার মধ্যে কতখানি ক্রোধ থাকলে, কতখানি নিষ্ঠুর হতে গেলে মানুষটা তাকে চেপে ধরে, তার গলায় এমন ভাবে চেপে ধরেছে যে চোখ ফেটে রক্ত বেরিয়ে গেছে, চশমা তার একবারে চোখের মধ্যে আটকে আছে, দেওয়ালে তার মুখকে ঘষে দেওয়া হচ্ছে, আঙুলকে মুটকে দেওয়া হয়েছে, দুই পাকে 90 ডিগ্রিতে ফাঁক করে রাখা হয়েছে। কি অদ্ভুত, কত জঘন্য অত্যাচার হয়েছে। এখনো সেটার সমাধান হলো না, এখনো অপরাধীদেরকে সঠিক উপযুক্ত শাস্তির মধ্যে দিয়ে একটা বড় উদাহরণ তৈরি করতে পারলো না যে রাজ্য, যে শাসন প্রণালী, তার উপর আমরা কি করে ভরসা করতে পারি? কোথায় দাঁড়িয়েছে আমাদের অবস্থা? এই বিষয়টাকে কেন্দ্র করে দেশের স্বাধীনতা বিষয়ে বলবো কোন মুখে? স্পর্ধা কি করা হয় আমাদের? স্বাধীনতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজ? তাহলে ঠিক আছে, ছবি যখন হচ্ছে, তাহলে সতীদাহ প্রথা আরেকবার শুরু করা যাক, আরেকবার কন্যা ভ্রূণ হত্যা করার প্রক্রিয়া শুরু করে দেওয়া যাক ভালোভাবে, আইনত অপরাধ বলে এটাকে স্বীকার করা হোক না। আমি বলছি না যে পুরুষ মাত্রই খারাপ, কিন্তু এখনো পর্যন্ত মানুষের ছদ্মবেশে কিছু পশুরাই তো করছে। এত নিষ্ঠুর কি করে হতে পারে মানুষ? এই জায়গাতে দাঁড়িয়ে আমরা ভাবছি কি উচিত কি অনুচিত, কি করব আর কি করব না। আমরা নিশ্চিন্তে রাত্রি অধিকার করার একটা মিছিল হলো, ভালো কথা, কিন্তু এর পরিণাম কি হলো, কি হয়েছে? যেমন না তেমন চলবে কিছুদিন, সব
চাপা থেকে যাবে। আর তারপর 6 মাস পর কি 4 মাস পর অন্য রাজ্যে অন্য কোথাও এইরকমই এক ভয়ঙ্কর কিছু একটা ঘটবে। নির্ভয়া বিষয়টা হয়েছিল না? তাতে অপরাধীরা শাস্তি পেল কত দেরিতে, কত ভয়ঙ্কর পরিস্থিতির ভেতর দিয়ে এই কেসটাকে এগিয়ে নিয়ে যেতে হয়েছিল নির্ভয়ের পরিবারকে। আর আমাদের মাননীয়, বলতে লজ্জা লাগছে, তিনি বলছেন সরাসরি টাকা দিয়ে সে মেয়েটির নামে, সেই মুখ্যমন্ত্রী বলছে যে সেই মেয়েটির নামে কিছু একটা ফান্ড করা বা বড় একটা উদ্যোগ নিয়ে সেই মেয়েটার সম্পর্কে কিছু চিরস্মরণীয় কাজ করে দেওয়ার। পয়সা দিয়ে মানুষটার জীবন ফেরে না, এই সামান্য বিষয়টিও তার বোধের মধ্যে আসতে পারে। আর আমরা জনগণ কিচ্ছু করতে পারছি না, আমরা অহিংস। আর অহিংসই যদি শেষতম কথা হতো তাহলে শ্রীকৃষ্ণ কখনো মহাভারত হতেই দিত না। কংস বা দুর্যোধনের মতো এখনো প্রচুর সমাজে মানুষ আছে যারা ওই ভদ্রতার বাণী বোঝে না। আমি মানছি হাতের বদলে হাত আর মাথার বদলে মাথা নেওয়া শুরু হতে গেলে সমাজের মানুষ কোনো কিছু থাকবে না। কিন্তু এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে পুরো ভারতবর্ষটাকে দুমড়ে মুচড়ে শেষ করে দিলে খুব একটা খারাপ হবে না, পুনরায় সৃষ্টি হবে। নজরুল তো বলে গেছে না, প্রলয়ের পরে আসবে নতুন একটা দিন। তো আসুক সেই রকম দিন, একটা পরিষ্কার পরিচ্ছন্ন সমাজ ব্যবস্থা শুরু হোক, তার আগে সব শেষ হয়ে যায়, গোড়া থেকে শুরু হোক আবার। আজকে শুধু এই সমস্যাটা নেই, রবীন্দ্র যুগেও এই সমস্যা ছিল। না হলে রবীন্দ্রনাথ ঠাকুর কি করে এই কথাটি বলতে পেরেছেন একটি প্রবন্ধে? ভারতবর্ষীয় সমাজ, আমি পড়ে শোনাচ্ছি। ভারতবর্ষীয় সমাজ নামক প্রবন্ধে তিনি বলছেন, কেহ কেহ বলিবেন সমাজ তো আছেই, সে তো আমাদের পূর্বপুরুষ গড়িয়া রাখিয়াছেন, আমাদের কিছুই করিবার নাই, এইখানে আমাদের অধঃপতন হইয়াছে। আজকের কথা নয়, একটি দেশকে, একটি সমাজ ব্যবস্থাকে, একটি জাতিকে বড় করার জন্য সব থেকে বড় প্রয়োজন হচ্ছে নৈরাশ্যবাদকে হত্যা করে আশাবাদী হওয়া। অথচ আমাদের আশা আকাঙ্ক্ষা আছে কোথায়? আমরা স্বপ্ন দেখব কিভাবে? আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা কি করে হাত ধরে এগিয়ে দিব? যাও তুমি সুরক্ষিত, এ তোমার দেশ। আজ ছাত্রছাত্রীরা যখন বা আমরাই যখন কোন ফর্ম ফিল আপ করতে যাচ্ছি, দেশ বলছে কি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমাদের মধ্যে একটা জাতীয় ঐক্য রয়েছে, তাই না? কিন্তু ফর্ম ফিল আপ করতে গিয়ে আমরা দেখি ক্যাটাগরি চাইছে, জাত চাইছে, কাস্ট চাইছে। কে আমাদের মধ্যে বিভেদ তৈরি করছে? তাহলে প্রশ্ন আসে তো মনে, উত্তর কে দেবে? কে দেবে আমাদের এই সব প্রশ্নের উত্তর? কোথায় জাতীয় সংহতি রয়েছে? একটা সময় ছিল যখন দেশকে মা বলে ডাকা হচ্ছিল, বন্দে মাতরম। বিবেকানন্দের ওই বন্দে মাতরম ধ্বনি দিয়ে আমাদের এই জাতীয় ঐক্যের পথে পদচারণা যেমন হয়েছিল, নেতাজির ওই জয় হিন্দ শব্দের মধ্যে দিয়ে জয় সূচনা হয়েছিল, বা ওই যে পথযাত্রাটা সেটা জয় সূচিত হয়েছিল। আজকের দিনে সেই মহাপুরুষেরা, মহাত্মারা, স্বর্গ বলে যদি কিছু থাকে সেখান থেকে যদি দেখে তারা, তো দেখে হয়তো জিভে কামড় দিচ্ছে যে এই উত্তর প্রজন্মের জন্য আমরা ভারতবর্ষকে রক্ষা করার ভার নিয়েছিলাম, এই উত্তর প্রজন্মদের হাতে রেখে আমরা এদের জন্য আমরা এত লড়াই করেছিলাম। তারাও হাসবে হয়তো। আমরা কি করছি? কিচ্ছু না। একটা জাতিকে বড় করার জন্য যেমন সাহসের দরকার, তেমন দক্ষতার দরকার, ধৈর্য দরকার, তো কঠোর পরিশ্রম দরকার, ত্যাগ দরকার, তো তিতিক্ষা দরকার, বোধ, বুদ্ধি, জ্ঞান, এই সব দিয়ে তো একটি জাতিকে গড়ে তোলা হয়। কিন্তু গঠন সূচক যে কর্মসূচি আমরা গ্রহণ করব, তা গ্রহণ করব কি করে? কারণ আমরা তো আমাদের মধ্যে থেকে পশুত্বকে বাদ দিতে পারিনি এখনো অব্দি।
এত ভয়ঙ্কর একটা ফাঁদ, যেন মরণ ফাঁদের মধ্যে আমরা আটকে আছি। সবাই কেউ কেউ করছি ওখানে, কিন্তু কিছুই হচ্ছে না। আজকের দিনে যে বিডিও, এসডিও, বড় বড় অফিসাররা যারা এত ভয়ঙ্কর পড়াশোনার ভেতর দিয়ে গিয়ে, এত স্ট্রাগলের ভেতর দিয়ে গিয়ে দেশকে বিভিন্নভাবে সুরক্ষার দায়িত্ব নিয়েছে, তাদেরকে মাথা নিচু করতে হয় প্রায় আধা শিক্ষিত বা অশিক্ষিত মন্ত্রীদের সামনে। তো শিক্ষা ব্যবস্থা কোথায় গেছে? সেই সব মন্ত্রীরা যারা সেই পড়াশোনার ধারে কাছেও যেতে পারবে না, কোনোদিন যায়নি কখনো, তাদের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে হয়, তাদের আদেশকে মানতে হয়, তাদের ভয়ঙ্কর তর্জন গর্জনকে সহ্য করতে হয়। তাহলে শিক্ষা ব্যবস্থা গেছে কোথায়? শিক্ষার ইকুয়ালিটি আছে কোথায়? আমাদের দেশে তো সবাই সুযোগ সুবিধা চাইছে, সুযোগ সুবিধা, সব ক্ষেত্রে সুযোগ সুবিধা। এমনকি যারা 60,000, 70,000, 80,000 টাকা মাইনে পাচ্ছে বিভিন্ন সরকারি চাকরিতে, তারাও প্রচুর পরিমাণে সুযোগ সুবিধা নিচ্ছে। প্রশ্ন হলো, এতে সমস্যাটা কোথায়? এই তো আমি একটা পরিসংখ্যান পড়ে শোনাচ্ছি। বিশ্বের যে বিখ্যাত দেশগুলো আছে, সেই সব দেশের মধ্যে আমেরিকা একটি দেশ, যেখানে 32 কোটি মানুষ রয়েছে, অথচ সেখানে সুবিধা পায়, সব রকম সুবিধা, রাস্তায় চলার ক্ষেত্রে সুবিধা, থাকার জন্য সুবিধা, স্বাস্থ্যের জন্য সুবিধা, সেবা জাতীয় সুবিধা, যাতায়াতের জন্য সুবিধা, সব ক্ষেত্রে সুবিধা পায় মাত্র 252 জন। বিশ্বাস করি, 32 কোটি মানুষের মধ্যে মাত্র 252 জন মানুষ সব রকম সুযোগ সুবিধা পায়। বাকিরা নিজের খরচ উপযুক্তভাবে সরকারকে দিয়ে নিজের খরচ নিজে বহন করে। এক কথা, ফ্রান্সে যদি দেখা যায় 109 জন মানুষ সব রকম সুযোগ সুবিধা পায়, জাপানে 125 জন মানুষ, অস্ট্রেলিয়ায় 205 জন মানুষ, আর যখন ভারতবর্ষের কথা ওঠে তখন সেই পরিসংখ্যানটা চলে যায় প্রায় 5,80,00,000 মানুষ শুধু সুযোগ সুবিধা নেয়। তো অর্থনৈতিক উন্নতি হবে কোথায়? আজও আমাদেরকে অপেক্ষায় থাকতে হয় যে সরকার বলে কিছু একটা আছে, যে আমাকে মাসে মাসে এইরকম একটা উপহার দেবে, তার উপর আমি বেঁচে থাকবো। এ তো মেরুদণ্ডহীন একটা জাতি তৈরি হয়ে গেছে, আচমকা। কবে থেকে হলো এরকম? আমরা কেন তাহলে ওই স্বাধীনতা আন্দোলন চলাকালীন সময় জন্মগ্রহণ করেছিলাম না? আরে কমপক্ষে বীরের মতো করে মরতে তো পারতাম, এরকম পুড়ে পুড়ে মরে যাওয়ার থেকে। আমরা পূজা অর্চনা করি, এই যেমন আজকের দিন, আজকে মনসা পূজা গোটা বাংলা জুড়ে হচ্ছে। মনসা পুজো, দেবী শক্তিকে আমরা আরাধনা করছি, আর আরেক দেবী শক্তিকে আমরা অপমান করে গলা চেপে হত্যা করলাম। বা কোন দেবীকে আমরা আজকে পুজো অর্চনা করছি? সেই দেবীর বেদিতে দেবী আছে তো? নেই। দেবী অন্তরায় গেছেন। আমরা পশু বলিতে বিশ্বাস করি, আমরা উপসে বিশ্বাস করি, আমরা জিহাদ ঘোষণা করি। কিসের বলি দেওয়ার কথা বলা হয়েছে? কোন পশুকে? ভেবে দেখি আমরা আমাদের ধর্মীয় পথে গিয়ে এই দেশকে যদি সুরক্ষা দিতে হয়, তো সবার প্রথমে নিজের ভেতরের পশু চিন্তাগুলোকে বলি দিতে হবে। উপোস করতে হলে খাদ্য নিয়ে উপোস হয় না, উপোস হয় সেই সমস্ত চিন্তা যা আমাদেরকে রিপুর মতো আঁকড়ে রেখেছে। ক্রোধ, লোভ, লালসা, কামনা, বাসনা, এই যে অতৃপ্তিগুলো, সেগুলোর উপোস দেওয়া দরকার। জিহাদ ঘোষণা করতে গেলে নিজের ভেতরের অন্যায় চিন্তাগুলোকে জিহাদ করতে। অথচ আমরা না ধর্মের দিক থেকে বড় হতে পারলাম, না কর্মের দিক থেকে, না নিজেদের ইতিহাসকে সম্মানিত করতে পারলাম, না ভবিষ্যৎকে সুরক্ষা দিতে পারলাম। কোথায় আছি আমরা? আজও আমরা 15ই আগস্টে হই হই রই রই করে মাইক বাজিয়ে, দেশাত্মবোধক গান করে, পতাকা উত্তোলন করে, সাইকেলে মোটর বাইকে পতাকা নিয়ে দৌড়দৌড়ি করছি, আর পরের দিন সেই পতাকাগুলো, সেই ফ্ল্যাগগুলো রাস্তায় পড়ে থাকছে। ভয়ঙ্কর ভাবে মোটর বাইক চালিয়ে আমরা র্যালি করছি, চিৎকার করে আমরা বায়ু দূষণ করছি,
শব্দ দূষণ করছি, কত অদ্ভুত অদ্ভুত ভাবে আমরা যখন স্লোগান করছি পরিবেশ রক্ষা করে এই দেশ আমাদের ইত্যাদি ইত্যাদি কথা বলছি, কথাগুলো বলার পরে আমাদেরকে দেওয়া হচ্ছে টিফিন, আর টিফিনে দেওয়া হচ্ছে প্লাস্টিকের বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য, সেগুলো খেয়ে নিয়ে আমরাই আবার প্লাস্টিক গুলোকে ফেলে দিলাম যেখানে সেখানে। হয়ে গেল দেশ সেবা। দেশকে ভালোবাসতে গেলে দেশের মানুষকে ভালোবাসতে হয়, আর শুধু মানুষ নয়, মানুষের পাশাপাশি এই পুরো প্রকৃতিকে ভালোবাসতে হয়। পশু পাখি প্রকৃতির প্রত্যেকটা অংশ নিয়ে তো তৈরি হয়েছে এই পরিবেশ। এই পরিবেশের মধ্যে তো আমরা আছি। যদি পরিবেশ সুরক্ষিত না থাকে তাহলে কিসের দেশ? দেশ তো কোনো মাটি বা ভূখণ্ড নয়, দেশ তো মানুষ। মানুষকে বাদ দিয়ে, জীবনকে বাদ দিয়ে এটা কি একটা একমাত্র এটা বন্ধা একটা জমি মাত্র, আর কিছুই না। দেশকে ভালোবাসা যাক ন্যায় নীতি দিয়ে, কর্ম দিয়ে, পরিশ্রম দিয়ে। কারণ কেবলমাত্র বিপ্লবীরা নিজেদের রক্ত দিয়ে কিন্তু আমাদের এই দেশকে স্বাধীন করেনি। বিদেশি শক্তির হাত থেকে শুধু রক্ত দেয়নি, তারা দিয়েছে অনেক নারী, অনেক মায়েরা তাদের চোখের জল। আজ তাদের বংশ পরম্পরায় আমরা এ অদ্ভুত এক ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি করতে পেরেছি, সক্ষম হয়েছি আমরা এমন একটা সময় এসে, যে সময়টাতে আমরা নিজেরাও সুরক্ষিত নই এবং অন্যকে সুরক্ষা দিতেও পারি না। এই জায়গা থেকে একটি কবিতা আমার বড্ড পড়ে শোনানোর ইচ্ছা করছে এবং সেটা পড়িয়ে আমি শেষ করে দেব। সেটি হচ্ছে অমিতাভ দাশগুপ্তের লেখা আমার নাম ভারতবর্ষ। যারা শুনছেন শ্রোতারা হয়তো আমার সব বিষয়ে তারা সহমত হবে না, স্বাভাবিক। একটা বড় রাষ্ট্রের জনগণ যদি স্বতন্ত্রভাবে চিন্তা না করতে পারে, যদি স্বতন্ত্রভাবে নিজের মতামতকে পেশ না করতে পারে, নতুন নতুন চিন্তার দিগন্ত যদি উন্মোচিত না করতে পারে, তাহলে সে দেশকে পরিপূর্ণতা দেওয়া যাবে কোন পদ্ধতিতে? অমিতাভ দাশগুপ্ত তার আমার নাম ভারতবর্ষ কবিতায় বলছেন যে আমি সেই ভারতবর্ষ যার পিঠের মধ্যে এখনো বুলেটের দাগ আছে, আমি সেই ভারতবর্ষ শ্রমজীবী কৃষিজীবী মানুষেরা এখনো পর্যন্ত যারা নিজেদের সমানতা পায়নি, যারা অধিকার নিজেদের দাবি প্রতিষ্ঠা করতে গিয়ে ভয় পায়, সেই প্রত্যেকটা মানুষের মধ্যেই ভারতবর্ষ লুকিয়ে আছে, কাউকে বাদ দেওয়া যায় না। তো আজকের দিনে এই কবিতাটি যেন ভীষণভাবে সমসাময়িক এবং সমসাময়িক সময়কে অতিক্রম করে যুগের পথে বা যুগোত্তীর্ণ হতেও পারে বলে আমার মনে হয়। এটা শ্রোতা বা দর্শকদের অপেক্ষা রাখে শোনা। গানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের উপরে ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায়, কফি খেতে, কয়লা খাদানে, পাহাড়ে, অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রুর জল সেচে আর হাড়ের ফসফেটে খুনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন, তার নাম ভারতবর্ষ। আমার ঠান্ডা মুখের ওপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাকরা নাঙ্গালের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া। ডিগবয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর। কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতোকলের জঙ্গি মজুর। আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম, প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর। শোক নয়, ক্রোধের আগুনে দাউ দাউ জ্বলে যাচ্ছে আমার শেষ শয্যা। ভরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ, বৃষ্টি আসবে।
ঘাতকের স্টেন গান আর আমার মাঝ বরাবর ঝরে যাবে বরফ গলা গঙ্গোত্রী। আর একটু পরেই প্রতিটি মরা খাল বিল পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো। প্রতিটি পাথর ঢেকে যাবে সবুজ উদ্ভিদের সবুজ চুম্বনে। ওড়িশির ছন্দে, ভারতনাট্যমের মুদ্রায়, সাঁওতালি মাদলে আর ভাংড়ার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। সেই রাতে, সেই তারায় তারায় ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে, যার ছেঁড়া হাত, ফাঁসা জঠর, উপড়ে আনা কলজে, ফোটা ফোটা অশ্রু, রক্ত, ঘাম, মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ। আমি সবশেষেও একটি কথা বলবো, নৈরাশ্য দিয়ে স্বপ্নকে সম্পূর্ণতা দান করা যায় না। আশাবাদী হওয়া ভালো, কিন্তু নিজেকে কর্ম থেকে বঞ্চিত রেখে অজুহাত দিয়ে কেবল চার দেওয়ালের মধ্যে বসে থেকে আমরা এই ধর্ষিত এবং ভ্রষ্টাচার যুক্ত সমাজকে, দেশকালের অবস্থাকে সংযত করতে পারব। এর জন্য কঠোর আইনি প্রশাসন খুব জরুরি। সেই দিকে আশা রেখে আমি আমার ছোট্ট আলোচনা শেষ করছি।